কালো সর্ষে অন্যের বাড়ি থেকে ধার করে নিয়ে আসার পর সংসারে যে কি সাংঘাতিক অমঙ্গল এবং অশান্তি ঘনিয়ে এসেছিল সেই সত্য ঘটনা আজ আমি আপনাদের শোনাতে চাই। নমস্কার, ভৌতিক না অলৌকিক চ্যানেলের প্রতিটা শ্রোতা বন্ধুকে। আশা করি আপনারা সুস্থ এবং আনন্দেই আছেন। এই ঘটনাটা যখন ঘটে তখন ছিল 12 সাল। তখনকার ঘটনা আমি বলছি। আমার মেসোমশাই ছিলেন হাই স্কুলের টিচার এবং মেসোমশাই রিটায়ার করার আগে গ্রামের বাড়িতেই থাকতো। এরপর যখন মাস্তুতো দিদির বিয়ে হয়ে যায়, তখন যেহেতু আমার মাস্তুতো দিদি একটি মেয়ে, সেই জন্য আমার মেসোমশাই মাস্তুতো দিদির সঙ্গে শ্রীরামপুরে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতে লাগলো। মাস্তুতো দিদি তার শ্বশুর বাড়িতে থাকতো, কিন্তু মেসোমশাই আর মাসি একটা বাড়ি ভাড়া করে শ্রীরামপুরে থাকতে লাগলো। তো যখন মানুষ নতুন আসে তখন পাড়া প্রতিবেশী মানুষের সঙ্গে পরিচয় করতে আসে, সেও যায় পরিচয় করতে। তো এই রকমই একজনের মুখে মাসি এই ঘটনাটি শুনেছিল। ঘটনাটি হলো এই রকম, যে বাড়ির ঘটনা বলছি সেই বাড়ির কিন্তু অবস্থা খুবই ভালো, মানে একদম নিচু নয় যে ওর বাড়ি থেকে ধার করে বা চেয়ে চিনতে খাবে এরকম কিন্তু নয়, অবস্থা খুবই ভালো। কিন্তু একদিন ওই বাড়িরই কর্তা চাইলো যে সর্ষে খেতে, সর্ষে পোস্ত দিয়ে রুই মাছ খেতে, কিন্তু বাড়ির গিন্নি দেখলো যে একটুও সর্ষে নেই। তখন সে তার বাড়ির রাঁধুনিকে বলল যাতে সে পাশের বাড়ি থেকে কিছুটা সর্ষে ধার করে নিয়ে আসে এবং পরে আবার তাদের এলে সেই সর্ষে দিয়ে আসবে। তো সে তার রাঁধুনিকে পাশের বাড়ি পাঠালো এবং পাশের বাড়িতে একটা বুড়ি মা থাকতো, তার সংসারে সেরাম কেউ ছিল না। তো তাকে যখন গিয়ে বলল যে একটু অল্প সর্ষে দেওয়ার কথা রাঁধুনিটা, তো বুড়িমা তখন তাকে সর্ষে দিয়েছে, খুবই সামান্য পরিমাণ, কারণ সেদিনই এমনই পরিস্থিতি হয়ে গেছিলো, কোনো দোকানপাট খোলা ছিল না, কোথাও কোনো রকম মানে কিনে নিয়ে আসার কোনো সুযোগই ছিল না। সেদিন আবার ছিল বন্ধের দিনের ঘটনা বলছি, যে কোনো একটা বন্ধের দিনের ঘটনা বলছি। তো বাড়ির রাঁধুনি সে নিয়ে এসছে একটা বুড়ি মাসিমা আর কি, মানে মাসিমার থাকতো আর মেসোমশাই থাকতো। মাসিমার বয়স হয়েছে খুব, আর বাড়িতে ওনার ছেলে মেয়ে কেউ থাকতো না, ওনাদের বিয়ে থাওয়া হয়ে গেছে, সব বাইরে থাকতো। তো সেই বুড়িমা ওনাকে একটু সর্ষে দিয়েছে সেদিনের মতো কাজ চালিয়ে নেওয়ার জন্য। এবার রাঁধুনি যথারীতি সেই সর্ষে নিয়ে এসছে, আর সর্ষেটা এতটাই পরিমাণে নিয়ে এসছে, কিছুটা বেটেছে আর কিছুটা ওই সর্ষে যে গোটা সর্ষে থাকে সেই কৌটোর মধ্যে বাদবাকি সর্ষেটা ঢেলে রেখেছে। এবার সর্ষেটা যখন নিয়ে এসে বেটেছে সর্ষে পোস্ত, এরপর মাছের ঝাল করেছে আর কি। সর্ষে পোস্ত দিয়ে বললাম যে ওই বাড়ির কর্তা খেতে চেয়েছে, তো রাঁধুনি সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝাল করেছে। তো যখন সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝালটা করা হয়েছে এবং বাড়ির যখন কর্তা খেতে বসেছে, তার কিন্তু একটু বিদঘুটে লাগলো, মানে ওই রাঁধুনির রান্না খুব ভালো ছিল, আর বরাবর ওই রাঁধুনি বোধহয় তাদের বাড়িতে 10-12 বছর ধরে রান্না করছে, কিন্তু সেদিনের মাছের ঝালটা এমনই লেগেছে সে বাড়ির কর্তাও একটু ওই রাঁধুনির ওপর রেগে গেল যে এরকম তুমি তো মাছের ঝাল করো না, আজকে তোমার এই সর্ষে মাছটা এত বাজে হয়েছে কেন? তো সে বলাতে রাঁধুনি বলল, না আমি তো যেমন করি আমি তো সেরকমই করেছি, কিন্তু কেন কি হয়েছে সেটা তো আমি বুঝতে পারছি না। এই নিয়ে বাড়ির কর্তা তো মানে বিরাট মেজাজ দেখালো বাড়ির ওই রাঁধুনি মাসিকে। সেদিনের মতো আর রাঁধুনি মাসি কিছু বললো না, সবাই খেয়ে বুঝলো যে হ্যাঁ আজকে মাছের ঝালটা একটু অন্যরকমই হয়েছে বটে। পরের দিন এবার যেমন দোকান খুলেছে, তখন সর্ষে যা দরকার সংসারের কিনে নিয়ে এসে ওই যে সর্ষের কৌটোর মধ্যে ওই যে আনা সর্ষেটা ঢেলে রেখেছে সেই কৌটোর মধ্যেই আবার দোকান থেকে কিনে আনা সর্ষেটাও ঢেলে রেখেছে। তো এরাও কিছু জানে না, ওরাও জানে না যে ওই সর্ষের মধ্যে যে কিছু থাকতে পারে। তো যখনই সর্ষে ফোড়ন দিয়ে কিছু করছে বা সর্ষে বাটা দিয়ে কিছু করছে রান্না, তখনই দেখা যাচ্ছে নয় বিস্বাদ হচ্ছে, না নইলে গন্ধ হয়ে যাচ্ছে, না নইলে তিতো হয়ে যাচ্ছে, মানে খেতে একদম ইচ্ছে করছে না। আর ওই রাঁধুনির রান্না কখনো খারাপ ছিল না, ওর রান্না বরাবর খুব ভালো ছিল, যার জন্য ওকে ছাড়াতে বাড়ির লোকেরা চাইতো না।
তো এইরকম সর্ষে দিয়ে শুক্তো একদিন বাড়ির কর্তা শুক্তো খেতে চাইলো, ওই সর্ষে ওই সর্ষে নয়, মানে অন্য কিনে নিয়ে এসছে, সেই সর্ষে বাটা দিয়ে শুক্তো করা হলো, কিন্তু সেও যেন খেতে ইচ্ছা করলো না, বিস্বাদ লাগলো। তো বাড়ির কর্তা তখন বললো, না এই রাঁধুনিকে দিয়ে আর চলবে না, অন্য রাঁধুনি দেখতে হবে, এর রান্না খুবই খারাপ লাগছে খেতে। কিন্তু রাঁধুনির তখন মন খারাপ হয়ে গেল যে না, আমি তো এরকম খারাপ রান্না করি না, কি ব্যাপার। এবার ওই সর্ষেটা আসার পর বাড়িতে না সবার কিছু না কিছু শরীর খারাপ হতে লাগলো, তারপরে সবার মেজাজ কিরাম তীক্ষ্ণ, মানে বাড়িটা খুবই ভালো ছিল, এত ভদ্র এত ভালো, মানে খুব পুরুষ মানুষরাও খুব ভালো ছিল, কোনো রকম মেজাজ দেখানো, কারোর সাথে বাইরের লোকের সাথে খারাপ ব্যবহার করা ঝিঝা করে সাথে কোনো দিনও করেনি। কিন্তু দেখা গেল যে এই রাঁধুনি মাসির সঙ্গে খুব খারাপ ব্যবহার বাড়ির লোকেরা করতে লাগলো। তোমার রান্না খারাপ হচ্ছে, কোনো না কোনো ছুতো পেলেই রাঁধুনি মাঝে বলে দেয়, তুমি রাঁধতে পারছো না, তোমার দ্বারা আর হবে না, তুমি ঠিক ইয়ে করতে পারছো না, তোমায় এবার ছাড়িয়ে দেবো। রাঁধুনি মাসিরও খুব মন খারাপ লাগলো যে এত বছর ধরে রান্না করছি, কেউ কিচ্ছু বলছে না, হঠাৎ করে কেন আমার রান্নার এরম বদনাম করছে। তারপর ও ভয়ও পাচ্ছে, যদি আমায় ছাড়িয়ে দেয়, কাজ যদি না পাই তাহলে কি হবে, আর এত বছর ধরে করছে এদের বাড়ি কাজ, ছাড়বারও ওর মন নেই কো। কিন্তু ও নিজে খেয়েও বুঝতে পারছে সত্যি ওর রান্নাগুলো খুবই খারাপ হচ্ছিল। এইদিকে বাড়িতে কারুর না কারুর কিছু না কিছু, নয় সর্দি কাশি, না নইলে হঠাৎ করে পড়ে যাচ্ছে, না নইলে মানে কেটে যাচ্ছে, ছড়ে যাচ্ছে, হঠাৎ করেই রক্তপাত হচ্ছে, কিছু কারণ নেই কিছু না, হয়তো কোথাও গেল দরজায় আঙুলটা চিপে গেল, একদম এত রক্ত, কোনো কারণই নেই, হঠাৎ করে হয়ে গেল। এইরকম সব কারণগুলো ঘটতে লাগলো দিনের পর দিন দিনের পর দিন, কিন্তু কেউ বুঝতে পারছিল না যে ওই জিনিসটাই সর্ষে থেকে হলো। তো একদিন কি হলো, একদিন ওই গিন্নিমা, মানে ওই যে বাড়িতে ওই সর্ষের রাঁধুনিটা রান্না করতো, সেই বাড়ির গিন্নি মায়ের গুরুদেব এলেন বাড়িতে। তো অনেক রকমের রান্না টান্নার ব্যবস্থা করা হলো, ওই রাঁধুনি মাসি রান্না করতে লাগলো, বিভিন্ন রকম রান্না টান্না করতে লাগলো, অনেক সর্ষে বাটা দিয়ে অনেক রকম পদ করলো, যেমন এই চচ্চড়িতেও আমরা মাঝে মাঝে সর্ষে দিই, সেইরকম করলো, 2-3 রকমের মাছ করলো ওই সর্ষে বাটা দিয়ে, শুক্তো করলো, কিন্তু প্রতিটা রান্নাই একদম এত খারাপ লাগলো, মানে খাওয়ার পর সবাই বলছে, দেখো আমাদের গুরুদেব আসবে, গুরুদেবের সঙ্গে আরও 4-5 জন আসবে, তোমার রান্না বান্নাতে এত খারাপ ইদানিং তুমি করছো, একটু টেস্ট করে দেখি। কিন্তু টেস্ট করার পর দেখলো ওই রান্না বান্নাগুলো আর খাওয়ার যোগ্য রইল না, এত বাজে রাঁধছে। এবার বাড়ির যে গিন্নি বলছে, তুমি এত বাজে কেন রাঁধছো, এই রান্নাগুলো কি করে বাইরের লোককে দেবো, বাইরের লোক তো খেতেই চাইবে না, তুমি আবার নতুন করে করো কিছু ভালো করে। কিন্তু রাঁধুনি মাসি তো জানে যে না, তার রান্না ভালো, সে যা অন্য সময় যেরকম যা ফোড়ন দেয়, যেভাবে রাঁধে মশলা টশলা দিয়ে ফোড়ন দিয়ে, সেইভাবেই রাঁধছে। আগের রান্নাগুলো এত ভালো হতো, সবাই খেয়ে ওর খুব মানে প্রশংসা করতো যে বাহ, রাঁধুনির রান্না তো খুব ভালো, খুব ভালো। মানে ওদের আত্মীয় স্বজন পরিজন সবাই এসে বলতো, খুব ভালো রাঁধুনি পেয়েছিস, তোদের বাড়ির রাঁধুনির রান্না খুব ভালো। এমনকি আত্মীয় স্বজনরা তাকে বলতো যে তোদের বাড়ির রাঁধুনির হাতের রান্না খাওয়ার জন্যই আমরা বিশেষ করে তোদের বাড়ি যাব, এরকম সব বলতো। সত্যি করেই রাঁধুনি খুব ভালো রান্না বান্না করতো, কারণ বহুত দিনের লোক সে। এবার ওই দিন যখন গুরুদেব আসবে বলে ঠিক করলো, এবং গুরুদেবের সঙ্গে আরও 4-5 জন আসবে, সেদিনের রান্নাগুলো এত বাজে হয়েছিল যে ওই বাড়ির যে গিন্নিমা, সে ওই রান্না টেস্ট করে বলে, না এইরকম রান্না চলবে না, তুমি আবার নতুন করে করো, আবার নতুন করে ওই সর্ষে বাটা, ওই এদের যা যা পদগুলো করেছিল সেই রকমই আবার নতুন করে করলো। তো স্বাদ কিন্তু সেই একই রকম হলো, স্বাদ কোনো মানে ডিফারেন্স হলো না রান্নার, যেমন আগের রান্নাগুলো স্বাদ হয়েছে সেরকম এইটারও স্বাদ হলো। কিন্তু এটা টেস্ট করে এরা দেখেনি, আগেরগুলো যেমন টেস্ট করে দেখেছিল, এটা আর দেখেনি। তো যথারীতি গুরুদেব এসছে, না গুরুদেব তখনও আসেনি, গুরুদেব গাড়ি থেকে নেমেছে, এবার বাড়িতে পা দেবে, সেই সময় উনি নিজে বলেন, এই বাড়িতে তো একটা কিছু খারাপ কিছু হয়েছে, খারাপ একটা কিছুর উপদ্রব হচ্ছে, বা খারাপ একটা ঘটনা কিছু ঘটতে চলেছে, আর এই বাড়িতে একটা বাজে কিছু একটা ছায়া উনি দেখতে পাচ্ছেন, এই রকমই উনি মানে গন্ধ শুকেই বলে দিয়েছিলেন। তো তখন উনি বললেন যে না, এ বাড়িতে তো আমি ঢুকবো না, আগে আমি গোটা বাড়িটা দেখব, কিছু একটা আমি অশুভ ছায়া দেখতে পাচ্ছি, কিছু একটা খারাপ আমি দেখতে পাচ্ছি।
তখন সবাই বলছে যে না আমরা তো মানে ওই বাড়ি গিন্নি কর্তা ওনাদের ঠাকুরের একটা ছোট্ট মন্দির ছিল, 12 মাসে ঠাকুরের সেবা দিত, পুজো করতে। বলছে না আমরা তো ঠাকুর পুজো করি, ঠাকুর সেবা করি, তারপর আমরা যথেষ্ট যা যা নিয়মকানুন সংসারে মানতে হয় সব কিছু মানি, এরকমভাবে আপনি কেন বলছেন? আমরা বেশ, ওনারা বেশ স্বামী স্ত্রী খুব ধার্মিক আর কি। তো বাড়ির বউয়েরাও খুব, স্বামী স্ত্রীর দেখা দেখি ছেলে বউয়েরাও খুব ধার্মিক, ইয়ে করে বলছে না আমরা তো কোনো খারাপ কিছু করিনি, আপনার কেন হঠাৎ করে এরম মনে হচ্ছে? তখন উনি মনে মনে কিছু একটা জব করেই হোক, কিছু ভাবেই হোক, সেই সময়ের জন্যে উনি বাড়িটাকে অল্প শুদ্ধ করে ভেতরে ঢোকার চেষ্টা করলো। ভেতরে গিয়ে তো উনি বুঝতে পারলেন না এই বাড়িতে একটা কিছু রয়েছে, এমন একটা কিছু রয়েছে যেটা এদের ধ্বংস করে দেবে খুব তাড়াতাড়ি। এরকম একটা গুরুদেব কিন্তু মনে মনেই ভাবলেন যে না এরা বুঝতে পারছে না, কিন্তু উনি একদিনই বুঝে গেছিলেন। তারপরে খেতে বসলেন। খেতে বসার পর যথারীতি যে যে পদগুলো মাসি রান্না করেছে নতুন করে সেই পদগুলোই খেতে দিয়েছে। খেতে দেওয়ার পর উনি বলছেন এ তো রান্না একদম ভালো হয়নি, এই রান্না তো খাওয়াই যাবে না, আমি এসব রান্না খেতেই পারবো না, এসব তুলে নাও তুলে নাও, আমি এই সর্ষের জিনিসগুলো বিশেষ করে এইগুলো আমি খেতে পারবো না, এগুলো সব তুলে নাও। দিয়ে তখন তুলে নিয়েছে, কিন্তু গুরুদেব এতটুকু খেয়েছে, খেয়ে উনি বুঝতে পেরেছেন এই সর্ষের ভেতরেই একটা কিছু আছে। তো গুরুদেব তখন ওনাদের যশ সামান্য খেলো, ওই তরকারি সব ইয়ে করলো, বললো আমাকে একটু দুধ, আলু সেদ্ধ মানে আলু ভাত আর দুধ দাও, আমি ওই দিয়েই খেয়ে উঠে পড়বো, এইসব আমি কিচ্ছু খাবো না। তো গুরুদেব ওই খেয়ে উঠে পড়লেন। উঠে পড়ার পর বাড়ির যে কর্তা ওনাকে ডাকলেন, ডেকে বললেন যে দেখো আমি এই বাড়িতে ঢোকার সময় আমি বলেছিলাম না একটা অশুভ ছায়া আমি দেখতে পাচ্ছি। তখন সবাই বলছে হ্যাঁ ঠিকই আপনি তো বলেছিলেন। দেবে যে দেখো তোমাদের বাড়িতে যে কোনো কিছুর সঙ্গেই হোক বাইরে থেকে একটা এমন কিছু জিনিস এসছে যেটা এই সংসারের অমঙ্গল ডেকে আনছে, এই বাড়িটা খারাপ করার চেষ্টা করছে, বাড়ির প্রতিটা মানুষকে অসুস্থ করে ফেলছে এবং বাড়িতে অশান্তির সৃষ্টি করছে। তো উনি তখন বললেন যে ঠিক আছে এই ব্যাপারটা আমি এখন বলতে পারবো না, আমি যাই, গিয়ে আমি রাতের বেলা সাধনা করব, সাধনা করার পর আপনাদের মানে বলবো, আমি ফোনেতেই জানিয়ে দেবো যে কী ব্যাপার, কী থেকে কি হচ্ছে, তারপরে যদি কিছু কাজ টাজ করতে হয় আমি সে কাজ করে দেবো বলে সেদিনের মতো গুরুদেব চলে গেলেন বাড়িতে, তার আশ্রমে চলে গেলেন। আশ্রমে গিয়ে রাতে কাজ টাজ করলেন। কাজ টাজ করার পর জানতে পারলেন যে সোর্সের মধ্যে থেকে কিছু একটা এই বাড়িতে এসছে। এবার সোর্সের মধ্যে থেকে সবাই তো অবাক হয়ে যাচ্ছে। তখন গুরুদেব ফোন করে বললেন যে আমি তোমার বাড়িতে কালকে যাচ্ছি, তো এবং একটা ছোটোখাটো যজ্ঞ করব, এটুকু আমি তোমাদের বলে রাখলাম, আর এর বেশি আমি এখন কিছু বলতে পারছি না। তো গুরুদেব এলেন, এসে বললেন যে আমি একটা ছোট্ট যজ্ঞ করব এবং আমি তো তোমাদের জানিয়েই দিয়েছি সোর্সের ভেতর থেকে একটা কিছু হয়েছে। তো ছোটো যজ্ঞ করলো। যজ্ঞ করার পর বললো যে পাত্রে কালো সর্ষে আছে সেই পাত্রটা নিয়ে এসো। তারপর সেই পাত্রটা আনার পর সেটা যখন সেই গোটা সর্ষের পাত্রটাই আগুনে ফেলে দিল, গোটা পাত্র মানে সর্ষেও ফেললো, সর্ষেটা যে কৌটোয় ছিল যে সেই কৌটোটাও ফেলে দিল, দিয়ে চারিদিকে কালো ধোঁয়া হয়ে গেল। সে মানে বিভৎস রকমের সব মানে যা জিনিসপত্র সব ওলট পালট হয়ে যাচ্ছে, সব ভেঙে চুরে পড়ে যাচ্ছে, বাসন টাসন সে তোলপাড় অবস্থা হয়ে গেল যখন ওই সর্ষেগুলো যখন আগুনে দিয়ে দিল এবং সর্ষের কৌটোটা। তখন গুরুদেব বললেন তারপরে একটু জল টল ছিটিয়ে মন্ত্র পড়ে বাড়িটাকে সেদিনের মতো ঠান্ডা করে, সেদিনের মতো না বরাবরের জন্যই মানে ঠিক হয়ে গেল। তখন উনি বললেন যে এই সর্ষেটা তুমি কার কাছ থেকে এনেছো? তখন ওই রাঁধুনি মাসি বললো আমি এইরকম পাশেই একজন বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলা থাকতে আমি ওই বয়স্ক মহিলার কাছ থেকে সর্ষে এনেছি। তখন উনি বললেন যে এই সর্ষের মধ্যে কালো জাদু করা ছিল, যেটা ওনার হাতে দেয়া হয়েছিল, যেভাবেই হোক ওনার কাছে সেটা পৌঁছেছিল ওই মানে বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলা, এবং সেই সর্ষে তুমি এই বাড়িতে নিয়ে এসছো। আর তখন বললো যে সেটা মানে ও কেউই বুঝতে পারেনি, ওই যে বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলা ওনারাও জানেন না যে ওইটা ওই রকম ধরনের কালো জাদু করা জিনিস ওনাদের রয়েছে, ওনারা ব্যবহার করছেন। তো বলছে এবার এই রাঁধুনিটাও জানে না যে ওটা খারাপ জিনিস, লোকের বাড়ি থেকে চেয়ে এনেছে, যেমন আমরা চাইতে যাই চেয়ে অল্প একটু নিয়ে আসি সেই রকমই ও নিয়ে এসছে ভালো মনে ভালোভাবে। ওটার ভেতরে যে ওই জিনিস আছে সেটা উনি একদম ভাবতেও পারেননি।
তারপরে গুরুদেব বলল যে এই জিনিসের মধ্যেই এইটা ছিল। তারপরে গুরুদেব আবার ওই যে ভদ্রলোক ভদ্রমহিলার বাড়ি থেকে ওই সরষে আনা হয়েছে, বললো আমি একটু ওনাদের বাড়িতে যেতে চাই। ওনার বাড়িতে গিয়ে তো দেখছে ভয়ঙ্কর অবস্থা, মানে গোটা ওদের পরিবারটা নাকি, ওই বয়স্ক ভদ্রলোক আর ভদ্রমহিলার পরিবারটা নাকি কালো জাদুতে নাকি ছেয়ে দিয়েছে। মানে ওরা সব কেমন টাইপের, সব হাত মানে কেমন একটা খ্যাপা খ্যাপা টাইপের বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলা। কোনো দিন খায় না, নিজের মনে নিজেরা থাকে, ঘর দুয়ার পরিষ্কার করে না, কাপড় জামা কাচে, ইচ্ছা হয় কাচে না, এই রকম অবস্থায় ওরা রয়েছে। ওদেরও মধ্যে ওই জিনিস কিন্তু সৃষ্টি হয়েছে, কিন্তু ওরাও অত গুরুত্ব দেয়নি, সব রোগে ভুগছে, নয় হাতে ব্যথা, পায়ে ব্যথা, না নাহলে জ্বর, মানে ওনাদেরও পরিবার খুবই খারাপ। কিন্তু এইটার মধ্যে যে এই জিনিস ছিল সেটা ওনার মানে ওই বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলাও বুঝতে পারেননি, আর এনারাও বুঝতে পারেননি। এরপর একটা ছোটোখাটো যজ্ঞ বা যজ্ঞের কিছু মানে ছাই বা মন্ত্রপ্লুত জল ওই বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলার বাড়িতেও ছিটিয়ে দিল, আর এনার বাড়িতেও ছিটিয়ে দিল। কিন্তু ওই বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলারা হয়তো মানেন কিনা জানি না, ওনারা অত হয়তো গুরুত্ব দেননি, কিন্তু এনারা তো খুব গুরুত্ব দিয়েছিলেন। ওই যে গুরুদেবের কথা মতো 3 দিন জল ছেটাতে দিয়েছিল, 3 দিন ধূপ ধুনো দিতে দিয়েছিল বাড়ি থেকে, মানে সন্ধ্যের পর বলেছিল তোমরা কেউ বাড়ি থেকে বেরোবে না, এবং প্রত্যেককে একটা করে তাবিজ দিয়েছিল। এবং গুরুদেব এটাও বলেছিল আমি যদি আসতে আর কিছুদিন দেরি করতাম এই পরিবারটাকে পুরো শেষ করে দিত। এই ছিল আমার আজকের ঘটনা। কি থেকে কি হয় আমরা কেউ বুঝতেই পারি না। এরপর তো সব কিছু শান্ত হয়ে গেল, বাড়িঘর আবার আগের মতো সব কিছু ঠিকঠাক হয়ে গেল, রাঁধুনির রান্নাও ভালো হতে লাগলো, সব কিছু হয়ে গেল। কিন্তু কার মধ্যে কি থাকে, কি মিশানো হয়, কিভাবে কি বাড়িতে ঢুকে পড়ে আমরা কেউ বুঝতেও পারি না, জানতেও পারি না। এই ছিল আমার আজকের ঘটনা, সত্য ঘটনা। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।